নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের দিন আমরা লঘুপতন ও তার বন্ধুদের কাহিনীর প্রথম পর্ব শুনেছি। সেখানে লঘুপতন ও হিরণ্মুখ তাদের বন্ধু মন্থরের কাছে চলে আসে তাদের পুরনো বাড়িঘর ছেড়ে, এবং সেখানে তারা হিরণ্মুখের দুঃখের কাহিনী শুনতে শুরু করে। তো আজ আমরা শুনব লঘুপতন ও তার বন্ধুদের কাহিনী দ্বিতীয় ও অন্তিম পর্ব, হিরণ্মুখের দুঃখের কাহিনী। তো শুরু করা যাক আজকের গল্প, হিরণ্মুখের দুঃখের কাহিনী। তারপর হিরণ্মুখ বলতে শুরু করল। শহর থেকে দূরে মন্দিরের বাগানে মাটির গর্তে ছিলাম ইঁদুরদের রাজা হয়ে। তা সুখেই ছিলাম, দাপটও ছিল কম না। সেই মন্দিরে থাকতেন এক সন্ন্যাসী, তার নাম তাম্রচূড়। প্রতিদিন শহরে গিয়ে ভিক্ষে করে ভালো ভালো খাবার নিয়ে আসতেন। রাতে তার খাওয়ার পর বাড়তি খাবার হাঁড়িতে করে দেওয়ালের গায়ে একটা হুকে ঝুলিয়ে রেখে ঘুমিয়ে পড়ত। সকালে সেসব খাবার ঝাড়ুদার ও চাকরদের রেখে খাইয়ে তাদের কাজে লাগিয়ে দিতেন। তারা মন্দির ঝাড়পোছ করে ঝকঝকে করে রাখত। এভাবেই চলছিল। সন্ন্যাসীকে নিয়ে আমার কোনো চিন্তা ছিল না। মন্দিরের ভাঁড়ারের খাবার আর এখানে ওখানে পড়ে থাকা খাবার খেয়ে আমার দিব্যি চলে যেত। সুখেই ছিলাম। একদিন আমার অনুচরেরা এসে বলল, সন্ন্যাসী মন্দিরে রান্না করা খাবার ঝুলিয়ে রাখে, তারা অনেক চেষ্টা করেও তার নাগাল পাচ্ছে না। আমি যদি তার কোনো বিহিত করি। সেই রাতেই আমি দলবল নিয়ে হাজির হলাম সন্ন্যাসীর ঘরে। এক লাফে চড়ে বসলাম সেই হাঁড়িতে। দেখি কত রকমের খাবার। মনের আনন্দে তুলে তুলে সকলকে দিলাম, আমিও পেট ভরে খেলাম। এমনই করে রোজ সেই খাবার খাই। সন্ন্যাসী সাধ্যমতো চেষ্টা করেন পাহারা দেওয়ার। একটা ফাটা বাঁশ বিছানার পাশে রাখেন। আমার ভয়ে শুয়ে শুয়েই বাঁশ দিয়ে মাটিতে শব্দ করেন। আমিও ভয় পেয়েও তক্কে তক্কে থাকতাম। শেষ রাতের দিকে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। আমি লাফ দিয়ে চড়ে বসতাম হাঁড়িতে। এমনই করে রোজ রাতে সন্ন্যাসী ও আমার মধ্যে লড়াই চলে। সব সময় আমি জিতে ভরপেট খেয়ে রাত শেষ হবার আগে ঘরে ফিরে আসতাম। একদিন মন্দিরে এলেন এক অতিথি। তিনিও সন্ন্যাসী, তাম্রচূড়ের পুরনো বন্ধু। তার নাম বাক্যচূড়। অনেক তীর্থ দেখে ঘুরতে ঘুরতে বন্ধুকে দেখতে এসেছেন। তাম্রচূড় সাধ্য মতো অতিথি আপ্যায়ন করলেন। তারপর রাতে দুইজনে কূপের বিছানায় শুয়ে গল্প শুরু করলেন। বাক্যচূড় নানা তীর্থ ঘুরে এসেছেন, কত কিছু দেখেছেন, সেসব গল্প করতে লাগলেন। তাম্রচূড় শুনছেন, কিন্তু কিছুই তার কানের মধ্যে ঠিক ঠিক ঢুকছে না। তার মন পড়ে আছে খাবারের হাঁড়িতে। এই বুঝি ইঁদুর এলো। বন্ধুর কথা শুনতে শুনতে মাঝে মাঝেই হ্যাঁ হুঁ করছেন আর ফাটা বাঁশ দিয়ে মাটিতে শব্দ করছেন। একটু পরেই বাক্যচূড় বুঝতে পারলেন তার কথার দিকে তাম্রচূড়ের মন নেই। এতে বাক্যচূড়ের খুব রাগ হলো। তিনি বিছানায় উঠে বসে বললেন, দেখো তাম্রচূড়, বন্ধু মনে করে তোমার কাছে এসেছি। এখন দেখছি আমারই ভুল হয়েছে। তুমি আমার সঙ্গে খুশি মনে কথা বলছো না। একটা মন্দির করেছো বলে এত অহংকার? ঠিক আছে, এখনই আমি চললাম, এই রাতেই। শুনে তাম্রচূড় বন্ধুর হাত ধরে মিনতি করে বললে, ভাই, তুমি আমাকে ভুল বুঝলে, একটু শান্ত হও, তারপর বলছি কেন আমি অন্যমনস্ক হয়ে পড়েছি। বন্ধুকে পাশে বসিয়ে তাম্রচূড় বলতে লাগলেন, একটা ইঁদুর আমাকে একেবারে নাজেহাল করে ছেড়েছে। খাবারের হাঁড়ি এত উপরে ঝুলিয়ে রেখেও তার হাত থেকে রেহাই পাচ্ছি না। একটু চোখ বুজলেই বদমাইশটা লাফিয়ে উঠে
তাতে চড়ে বসে সব খাবার শেষ করে দেয়। মন্দিরের কাজের লোকদের ভালো মন্দ খেতে দিতে পারছি না, তারাও কাজে মন লাগাচ্ছে না। তাই ওই ইঁদুরকে ভয় দেখানোর জন্য ফাটা বাঁশ দিয়ে বারবার মাটিতে শব্দ করছি। তুমিও আমাকে অমনোযোগী ভাবছ। কি করব, ইঁদুরটা এমন লাফায় যে বেড়াল বা বানরও সেরকম পারে না। শুনে বাক্যচূড় একটু শান্ত হলেন, তারপর বললেন, তাহলে বলতে হয় ইঁদুরটা দুর্দান্ত। সচরাচর এমনটা দেখা যায় না, এর ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কাল সকালে তার গর্তটা আমাকে দেখিয়ে দিও, দেখি কি করতে পারি। তাম্রচূড় বললেন, গর্ত কোথায় তা তো খুঁজেই দেখিনি, তা গর্তে কি খুঁজবে বলো? বাক্যচূড় বললেন, দেখো, সব গেরস্থ বাড়িতেই কম বেশি ইঁদুরের উৎপাত আছে, কিন্তু তোমার ঘরের ইঁদুরেরা লাফঝাপ একটু মাত্রা ছাড়ানো। এর পেছনে কোনো কারণ না থেকে পারে না। আমার নিজের চোখে দেখা একটি ঘটনার কথা বলি শোনো। বাক্যচূড় শুরু করলেন, একবার ঘুরতে ঘুরতে এক রাতে এক বামুনের বাড়িতে অতিথি হয়েছিলাম। পরদিন পৌষ সংক্রান্তি। সকালে ঘুম থেকে উঠে শুনলাম বামুন ও বামনি কথাবার্তা বলছে। বামুন বলছেন, আজ সংক্রান্তি, লোকে অনেক দান ধর্ম করবে, আমি দান নিতে পাশের গ্রামে যাচ্ছি। বাড়িতে অতিথি আছে, তুমি তার সেবা যত্ন করো। শুনে বামুনি মুখ ঝামটা দিয়ে বললেন, বলতে তোমার লজ্জা করে না? অতিথি সেবা কি দিয়ে করব? ঘরে এক মুঠো চালও নেই, সে খেয়াল আছে? বামুন বললেন, আস্তে গিন্নি, অতিথি শুনতে পাবেন। শোনো, যার যেমন আছে তাই দিয়েই অতিথি সেবা করতে হয়, খাদ্যের চেয়ে যত্নটাই আসল। এভাবে বোঝানোর পর বামনি একটু শান্ত হলেন। বললেন, ঠিক আছে, ঘরে কিছু তিল আছে, তাই কুটে গুঁড়ো করে অতিথিকে খাওয়াবো। স্ত্রীর কথা শুনে বামুন চলে গেলেন। আমি দেখি বামনি খানিকটা তিল গরম পানিতে কচলে খোসা ছাড়িয়ে রেখে দিলেন, তারপর ঘরের অন্য কাজে মন দিলেন। এদিকে একটা কুকুর ঘুরতে ঘুরতে এসে কোটা তিলে মুখ দিয়ে বসল। দেখতে পেয়ে বামনি ছুটে এসে কুকুর তাড়িয়ে দিলেন। কপাল চাপড়ে বলতে লাগলেন, হায় হায়, কুকুরের মুখে অপবিত্র হওয়া জিনিস কি করে অতিথিকে দেব? তারপর একটু ভেবে নিজের থেকে বলতে লাগলেন, ঠিক আছে, গোটা তিলগুলো নিয়ে কারুর বাড়িতে গিয়ে গোটা তিল নিয়ে আসি। এই বলে তিলগুলো নিয়ে এক পড়শির বাড়িতে গেলেন। ব্যাপারটা কতদূর গড়ায় তা দেখার কৌতূহল হলো আমার। আমি ভিক্ষা করার ভান করে পড়শির বাড়িতে হাজির হলাম। বামনি পড়শির বাড়ির গিন্নির কাছে গিয়ে গোটা তিলগুলোর বদলে গোটা তিল চাইলেন। গিন্নি বাড়ির ভিতর থেকে কিছু গোটা তিল নিয়ে এলেন। গোটা তিলের বদলে গোটা তিল দিতে যাবেন এমন সময় তার ছেলে এসে বাধা দিল। ছেলে মাকে বলল, মা, ও তিল তুমি নিও না, নিও না। গোটার বদলে উনি কোটা তিল দিচ্ছেন, এমন তো কখনো হয় না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, তুমি ও তিল নিও না। ছেলের কথায় মাও আর নিল না। বামনি ফিরে গেলেন। তার ছেলেটির বুদ্ধি দেখে আমি থ। সেই থেকেও কোথাও অস্বাভাবিক দেখলে আমার সন্দেহ হয়, বুঝতে পারি পেছনে কোনো কারণ আছে। তাই বলছিলাম কি, ইঁদুরটাও অত বাড়াবাড়ির পেছনে কোনো কারণ আছে। আমার ধারণা ইঁদুরটার গর্তের মধ্যে কারণটা নিহিত আছে। তার গর্তের মধ্যে গুপ্তধন থাকতে পারে। টাকার গরমেই তার এত লাভঝাপ। এখন ওর গর্তটা খুঁজে বের করা দরকার। বলো কি? হ্যাঁ, অন্তত ওর বাসায় যাওয়ার পথটাও যদি জানতে পারি তাহলেও হবে। ইঁদুরটা তো একা আসে না, সঙ্গে থাকে দলবল, তাই যাতায়াতের পথটা দেখেছি। তবে তার বুদ্ধির বহর দেখে ভাবছি সেখানেও যদি ফাঁকি দিয়ে না থাকে। না না, তা হবে না। সকালে আমাকে একটা কোদাল দিও, যাতায়াতের পথ ধরে গর্তটা ঠিক বের করে নিতে পারবো। সন্ন্যাসীর কথা শুনে বুঝতে পারলাম বিপদ একেবারে শিয়রে। আমার টাকার খবরটা যেমন করে জেনে গেছে তেমনি করে গর্তের খবরটাও ঠিক জেনে নেবে।
আমি তক্ষুনি সোজা পথ ছেড়ে ঘুর পথে আমার গর্তের দুর্গে ফিরে চললাম। কিন্তু দলবল নিয়ে কিছু দূর যেতেই পড়ল আমার সামনে যমদূত বিড়াল, প্রকাণ্ড বড়। অমনি সে ঝাঁপিয়ে পড়ল আমার দলের ওপর। ওতেই আমার দলের কয়েকটা শেষ, আরও কয়েকটার রক্তারক্তি অবস্থা। ওরা আমাকে গালাগালি দিতে লাগলো ঘুরপথে এসেছি বলে, এজন্যই নাকি ওদের এই দশা। সোজা পথে গেলে এতক্ষণে তারা দুর্গে পৌঁছে যেত নিরাপদে, ইত্যাদি ইত্যাদি। আমিও আর ওদের সঙ্গে গর্তে না গিয়ে অন্য জায়গায় আশ্রয় নিলাম। ব্যাস, পরদিন সকালে রক্তের দাগ ধরে সন্ন্যাসী সহজে আমার দুর্গ খুঁজে পেল। খুঁজে তছনছ করে আমার টাকার হাঁড়িটা নিয়ে গেল। ওটার ওপর আমি সবসময় থাকতাম। তার গরমে আমি ছিলাম শক্তিশালী, যে কোনো দুর্গম জায়গায় লাফিয়ে চলে যেতে পারতাম। এভাবেই তারা আমার সর্বনাশ করল। তারপর আমি যখন খুঁজে তছনছ করা দুর্গে ফিরে এলাম, তখন তো যা হবার সব শেষ। আমার মন ভেঙে পড়ল। কোথায় যাই, কি করি, শুধু সেই হাহুতাশ। কি করব, দিশকুল পেলাম না। তারপর দিনের সূর্য ডুবল, সন্ধে হলো, চারিদিকে নেমে এলো অন্ধকার। তবুও দুরু দুরু বুকে দলবল নিয়ে গেলাম সেই মন্দিরে, সন্ন্যাসীর ঘরে। আমার চলাফেরার আওয়াজ পেয়েই তাম্রচূড় ফাটা বাঁশের শব্দ করতে লাগলো। তখন তার বন্ধু বাক্যচূড় বলল, কি বন্ধু, এখনো নিশ্চিন্তে ঘুমোতে পারছো না? তাম্রচূড় বলল, ভাই, শয়তান ইঁদুরটা আবার দলবল নিয়ে এসেছে। আমি শুনতে পাচ্ছি, তাই ফাটা বাঁশের আওয়াজ করছি। দুষ্টু বাক্যচূড় হেসে বললেন কি জানো? বললেন, আর ভয় নেই। টাকা যাওয়ার সঙ্গে সঙ্গে ওর গায়ের গরমও শেষ, অত লাফাতেও পারবে না। তুমি নিশ্চিন্তে ঘুমো। আর কি আশ্চর্য, ওরা ঘুমিয়ে পড়ল। আমিও লাফ দিয়ে আর হাঁড়িটায় চড়ে বসতে পারছি না, মাটিতে পড়ে গেলাম। আর সেই শব্দ শুনে দুষ্টু অতিথি জেগে গিয়ে বললেন, ওই দেখো, টাকা গেছে, ওর শক্তিও শেষ। হতাশ হয়ে অপমানে রাগে ফিরে এলাম। আমার দলবল সেই থেকে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলো, দলনেতা হিসাবে আর মানে না। আমিও শুনতে পাই মতো এমন এমন কথা বলতে লাগলো যে আমি সহ্য করতে পারলাম না। আমার খাস ভৃত্যরাও আমার কথা আর শোনে না। বেশি কিছু বললেই মুখের ওপর কথা শুনিয়ে দেয়। আমি তো বুঝতেই পারলাম টাকার ভাণ্ড খুইয়ে আমার এই অবস্থা। তখন আমি ঠিক করলাম, যেভাবেই হোক টাকা আমার চাই। আমার টাকা আমি ফিরিয়ে আনবো। আমার সম্পত্তি অন্যকে ভোগ করতে দেব না। আমি দেখতেই পেয়েছিলাম আমার টাকাটা একটা থলেই করে তাম্রচূড় তার বুকের কাছে রেখে ঘুমন। ঠিক করলাম থলে কেটে টাকা বের করে আনবো। এক রাতে একা একা ঢুকলাম, দেখি তাম্রচূড় ঘুমিয়ে পড়েছেন। চুপি চুপি গেলাম, কুটকুট করে কাটতে শুরু করলাম। কিন্তু ভাগ্য তখন আমার পক্ষ ছেড়ে চলে গেছে। সামান্য কুটকুট শব্দেই তাম্রচূড় জেগে গেলেন। আর একটু হলেই একেবারে নিকেশ হয়ে যেতাম। বাড়িটা মাথায় না পড়ে গায়ে সামান্য পড়েছিল। কোনো মতে পালিয়ে আসতে পারলাম। তারপর আর ও মুখ হয়নি। আমার ধন মান প্রতিপত্তি সব শেষ, রাজত্বও গেছে। আমি একা একা সেই গর্তে থাকতাম। কিসের লোভে আর সেখানে থাকবো বলো? কার জন্য থাকবো? ঠিক তখনই আমার সঙ্গে বন্ধুত্ব হলো লঘুপতনের সঙ্গে। ভাগ্যিস তখন তাকে বন্ধু পেয়েছিলাম। আমার বন্ধু আমাকে আজ এখানে নিয়ে এসেছে, আর তুমি আজ নতুন বন্ধু হলে মন্থর। এই হলো আমার কাহিনী। হিরণমুখের দুঃখের কাহিনী শেষ হলে মন্থর বলল, ভাই হিরণমুখ, লঘুপতন যে তোমার প্রকৃত বন্ধু তাতে সন্দেহ নেই। তুমি তার খাদ্য হলেও সেই খিদে শুকিয়ে এত কষ্ট সহ্য করে এখানে নয়তো নিয়ে আসতো না, পথেই তোমাকে খেয়ে ফেলতো। তার উপর আমার বিশ্বাস আজও বাড়ল। বুঝতেই তো পারছো, আমি হলাম জলচর আর ও হলো মাংস খেকো কাক।
এই দুজনের মধ্যে বন্ধুত্ব তো সহজ কথা নয়। এখন তুমি নিশ্চিন্তে এই বিলে থাকো, এ তোমার নিজের বাড়ি মনে করো। টাকা হারিয়েছে, বিদেশে থাকতে হচ্ছে, এসব ভেবে দুঃখ করো না। দুনিয়ায় সব কিছুই দুদিনের, এখানে নতুন জীবন শুরু করো। 3 বন্ধুতে মিলে থাকবো, 3 ভাই মনে করো, আমাদের দিন সুখেই কাটবে। কাক, ইঁদুর ও কচ্ছপ 3 জায়গায় 3 বন্ধু এক জায়গায় একত্রিত হয়ে সুখে গল্প করে দিন কাটাতে লাগলো। একদিন বেলা পড়ে এসেছে, সূর্য বিলের ওপারের গাছের নিচে লটকে পড়েছে। 3 বন্ধু বিলের পাড়ের একটি পাকুড় গাছের নিচে বসে গল্প করছে। এমন সময় বন থেকে ছুটতে ছুটতে এক হরিণ এসে হাজির। শব্দ পেয়ে অনেক আগেই 3 জনে 3 জায়গায় লুকিয়ে পড়েছে। হরিণকে দেখতে পেয়ে গাছের ডাল থেকে লঘুপতন প্রথমে মুখ খুলল। সে বলল, মন্থর, হিরণমুখ, ভয় নেই, বেরিয়ে এসো। এক হরিণ মনে হয় জল খেতে এসেছে, ও হলো ঘাস খেকো, আমাদের ক্ষতি করবে না। নলবনের ভেতরে লুকিয়েছিল হিরণমুখ, বন্ধুর অভয় পেয়ে বেরিয়ে এলো। জল থেকে উঠে এলো মন্থর। মন্থর বলল, হরিণটি মনে হয় ব্যাধের তাড়া খেয়ে পালিয়ে এসেছে। শুনে হরিণ বলল, তুমি ঠিকই বলেছ, ফাঁদ পেতে ব্যাধেরা আমার দলটিকে ধরেছে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। হায়, একেবারে একা হয়ে গেলাম। মন্থর বলল, তোমার নাম কি ভাই? হরিণ বলল, আমার নাম চিত্ররূপ, হরিণদের দলপতি। এখন আমি একা। লঘুপতন গাছের নিচু ডালে নেমে এসে বলল, ভাই চিত্ররূপ, তুমি নিশ্চিন্তে বসো, আমি দেখতে পেলাম ব্যাধেরা কাঁধে হরিণদের নিয়ে চলে যাচ্ছে। শুনে চিত্ররূপ নীরবে কাঁদতে লাগলো, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। 3 বন্ধু তাকে ঘিরে বসে সান্ত্বনা দিতে লাগলো। তাদের সান্ত্বনায় চিত্ররূপের মনের শোক অনেকটা হালকা করল, চোখ মুছে নিল। দিনের শুরুটা তাদের খাবারের সন্ধানে কেটে যায়। ফিরে এসে সূর্য ডোবার আগে পর্যন্ত তারা গল্প করে, নানান দেশের কথা, নানা গল্প। সকলে তো আর কম দেখেনি, কম কষ্ট পায়নি। জীবন তো আর কুসুম শয্যা নয়, লোকে ভাবে বনে কত সুখ। লঘুপতন বলে, সবাই বলে পাখিদের কি, অবাধ নীল আকাশ আছে, কিন্তু পাখিদের বিপদ কত দিক থেকে আসে কিছুই জানে না। এমনই করে দিন কাটে, কিন্তু একদিন বিপদ ঘনিয়ে এলো। দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু চিত্ররূপ গল্পের আসরে ফিরে এলো না। ভয়ে ভাবনায় 3 জনের মুখ শুকিয়ে এলো। চিত্ররূপের কি হলো কেউ বুঝতে পারল না। হরিণের শত্রু চারিদিকে, সে ব্যাধের হাতে পড়ল, নাকি বাঘের মুখে পড়ল, নাকি ছুটতে গিয়ে গর্তে পড়ে পা ভেঙে গেল, কত রকমই বিপদই না হতে পারে। 3 বন্ধু ভেবে ভেবে সারা। এমন সময় মন্থর বলল, ভাই লঘুপতন, বেলা তো পড়ে এলো, তুমি একটু চারিদিকটা দেখে এসো না, বন্ধুর খবর না পেয়ে তো স্থির থাকতে পারছি না। লঘুপতন পাখা মেলে চলে গেল। কিছু দূর গিয়ে দেখল চিত্ররূপ ব্যাধের জালে আটকে আছে। লঘুপতনকে দেখে তার চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু হলো। চিত্ররূপ বলল, ভাই লঘু, বন্ধুদের গিয়ে বলো তাদের সঙ্গে আর দেখা হবে না, একটু পরেই ব্যাধ এসে আমাকে মেরে নিয়ে যাবে। লঘুপতন অস্থির হয়ে বলল, অমন কথা বলো না ভাই, তোমাকে হারালে আমরা বাঁচব না, তুমি একটু স্থির হও, আমি এক্ষুনি গিয়ে হিরণমুখকে নিয়ে আসছি, সে এসে চোখের পলকে তোমার জালের দড়ি কেটে দেবে। এই বলে লঘু তীরের বেগে ছুটে গেল। বন্ধুদের কাছে ফিরে এসে চিত্ররূপের কথা খুলে বলল। চিত্ররূপের বিপদের কথা শুনে হিরণমুখ এক লাফে লঘুর পিঠে চড়ে বসল। লঘু সঙ্গে সঙ্গে আকাশ পাড়ি দিয়ে চলল। ওইদিকে ছলছল চোখে চিত্ররূপ তাকিয়ে আছে তাদের পথের দিকে। লঘু আসতেই হিরণমুখ এক লাফে নেমে নিজের কাজে লেগে গেল। লঘু বলল, সব ভাগ্যের ফের ভাই, নইলে তুমি জালে পড়বে কেন?
আর আমরাও বা হিরণমুখের মতো বন্ধু পাবো কেন? ওইদিকে খুরের মতো ধারালো দাঁত দিয়ে এরই মধ্যে চিত্ররূপের জাল কেটে ফেলা শেষ। মুক্ত হয়ে সে বলল, বন্ধু, তোমাদের জন্য আজ আমার জীবন ফিরে পেলাম। এমন সময় ঘাসের মধ্যে বনে খসখস শব্দ উঠল। ব্যাধের পায়ের শব্দ মনে করে এক লাফে চিত্ররূপ আরেকটি ঝোপের আড়ালে গা ঢাকা দিল। গাছের ওপার থেকে লঘু বলল, না হে, ব্যাধ নয়, মন্থর আসছে। ওর আশা মানে আর এক বিপদ। এখন যদি ব্যাধ এসে পড়ে, ওরই হবে বিপদ। তখন তো ও আর আমাদের মতো দ্রুত পালাতেও পারবে না। কাজটা সে মোটেই ভালো করল না। এমন সময় ঘাসের ওপর গলা বাড়িয়ে দিল মন্থর। সে হাঁপাতে হাঁপাতে বলল, বন্ধুর বিপদের কথা শুনে আর থাকতে পারলাম না। ভাবলাম বন্ধুর বিপদে যদি কিছু করতে পারি, এই ভেবে প্রাণ হাতে করে বেরিয়ে পড়েছি। এখন চিত্ররূপকে বিপদমুক্ত দেখে খুশি। ভাই, চলো চলো, এমন বিপদ আর বাঁধিও না। ঠিক তখনই গাছের ওপর থেকে লঘু ডেকে বলল, ব্যাধ আসছে, সাবধান। বলতে না বলতেই চোখের পলকে চিত্ররূপ হাওয়া। বেচারি মন্থর পালাতে পারল না, ধরা পড়ল। জাল ছিঁড়ে হরিণ পালিয়েছে বুঝতে পেরে ব্যাধ বেজার মুখে জাল গুটিয়ে নিল। তারপর লতার দড়ি দিয়ে মন্থরকে বেঁধে ধনুকের আগায় ঝুলিয়ে বাড়ির দিকে চলল। একটু পরেই লঘুপতনের ডাকে চিত্ররূপ ও হিরণমুখ এক জায়গায় একত্রিত হল। বন্ধু মন্থরের শোকে তারা চোখের জলে ভাসছে। কাঁদতে কাঁদতে হিরণমুখ বলল, অমন বন্ধু হারিয়ে আমরা কেউ বাঁচব না। মন্থরকে ফিরে পাওয়ার একটা বুদ্ধি বের করতে হবে। লঘুপতন বলল, ফোন দিয়ে আমি ঠিক করে ফেলেছি। শোনো, ব্যাধ যাবে বনের ভেতর দিয়ে। তার পথের ধারে কোনো জলাশয়ের পাড়ে চিত্ররূপ গিয়ে মরার মতো পড়ে থাকবে। আমি তোমার মাথার ওপর বসে এমনভাবে তোমাকে ঠোকরাবো, ব্যাধ দেখেই ভাববে তুমি মরে গেছো। তখন হরিণের চামড়ার লোভে সে মন্থরকে ধনুর সহ রেখে তোমাকে দেখতে আসবে, আর সেই ফাঁকে হিরণমুখ মন্থরের বাঁধন কেটে দেবে। অমনি মন্থর চলে যাবে জলাশয়ে। ব্যাস, ব্যাধ আর তোমার নাগাল পাবে না। এদিকে চিত্ররূপ তখন দেবে ছুট, আমিও উঠে যাব গাছে। লঘুর বুদ্ধি ও পরামর্শ সবার পছন্দ হলো। অমনি এক লাফে হিরণমুখ লঘুর পিঠে চেপে বসল। চিত্ররূপ ছুটল। লঘু ব্যাধের পথের নিশানা ধরে একসময় আগে চলে গেল। ব্যাধ চলেছে আপন মনে, কাঁধে ধনুকের একদিকে মন্থর। চলতে চলতে একটা ডোবা দেখতে পেল। ডোবার পাশে একটা হরিণ মরে পড়ে আছে দেখতে পেল। একটা কাক তার কানের কাছে ঠোকরাচ্ছে, আর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখছে কাকের স্বভাব অনুযায়ী। কাঁধের ধনুক ও মন্থরকে ঘাসের উপর রেখে ব্যাধ হরিণটাকে দেখবে বলে এগিয়ে গেল। অমনি হিরণমুখ এসে মন্থরের বাঁধন দিল কেটে। সে গুটি গুটি পায়ে ডোবার দিকে চলল, নেমে গেল জলে। ব্যাধকে কাছে এগিয়ে আসতে দেখেই লঘু কাকা করে ডাক দিয়ে গাছের ডালে গিয়ে বসল। চিত্ররূপ সঙ্গে সঙ্গে এক লাফে উঠে হাওয়া। অবাক হয়ে ব্যাধ দুদণ্ড দাঁড়িয়ে পড়ল। কিছুই বুঝতে না পেরে সে ধনুক নিতে গেল। সেখানে গিয়ে দেখে বাঁধন ছিঁড়ে কচ্ছপ পালিয়েছে। ধুত্তরি, আজ দিনটাই গেল খারাপ। বলতে বলতে বেচারি ব্যাধ বাড়ির দিকে চলল। ওদিকে মন্থর, লঘুপতন, চিত্ররূপ ও হিরণমুখ চার বন্ধু আনন্দ করতে করতে হাসতে হাসতে ফিরে গেল নিজেদের ডেরায়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। তো বন্ধুরা, লঘুপতন ও তার বন্ধুদের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নিও। টাটা।